দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মারিয়া শিমু। আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন মানুষকে, যিনি অভিনয় দিয়ে চরিত্রকে ফুটিয়ে তোলেন, যিনি অভিনয়ের মাধ্যমেই চরিত্রের সাথে মিশে যান, যার অভিনয় দেখে শুধু অভিনয় মনে হয় না, মনে হয় বাস্তব জীবনের রূপকথা। তাকে আমন্ত্রণ জানাচ্ছি, যার পদচারণা মঞ্চ থেকে টেলিভিশন তারপর ওটিটি, এই তিন মাধ্যমে যিনি তার অভিনয় জীবনকে করেছেন সমৃদ্ধ। কথা বলছি আমাদের সকলের প্রিয় অভিনেতা শ্যামল মাওলাকে নিয়ে। অভিনন্দন, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। প্রথমেই আপনাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি কানাগলির জন্য। কানাগলি নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটু জানতে চাই যে এই মুহূর্তে আসলে কি নিয়ে ব্যস্ততা? এই মুহূর্তে ব্যস্ততা কিছু টিভিসি করলাম, আরও কিছু টিভিসির কথা হচ্ছে সামনে, আর কিছু সিঙ্গেল নাটক এবং ধারাবাহিক নাটক নিয়েও কথা হচ্ছে। আচ্ছা। আর একটা ফিল্ম করলাম, ওটার পোস্টের কাজ চলছে, যেটা তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার কানাগলিতে আসি। আমি প্রথমেই চাচ্ছিলাম না কানাগলি নিয়ে কথা বলতে, কারণ সবাই আসলে কানাগলি নিয়েই এখন কথা বলছে। তো আমার কাছে মনে হলো আমি একটু ব্যতিক্রম কিছু করে, বাট আসলে এখন আর আটকানো যাচ্ছে না। কানাগলি, এখানে আমরা আসলে একদম ব্যতিক্রম একটা চরিত্র আপনাকে দেখেছি। সেখানে আপনি একজন পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসারের চরিত্রে আপনাকে খুব একটা পায়নি দর্শকরা। এবং এই যে চরিত্রটা, এটা নিয়ে সকলেরই অনেক কিউরিওসিটি, যদি আমি বলি সেটা আছে, যারা দেখেননি স্পেশালি তাদের। সো জানতে চাই যে কানাগলির প্রোডাকশনটা আসলে আপনার কাছে কিভাবে এলো? কানাগলির প্রোডাকশনটা এলো, যে ডিরেক্টর, সে নতুন ডিরেক্টর, তার সাথে আমার আগে কাজ হয়েছে। আগে বলতে কানাগলি করারও কয়েক বছর আগে, 5-6 বছর আগে তার সাথে কাজ হয়েছে। তো তারপর সে মানে ওটিটিতে যখন কাজ করার প্ল্যান করলো ইন্ডি সিরিজ হিসেবে, তো তখন আমার কথা ভাবলো যে আসলে ইন্ডি সিরিজ যদি বানানো হয়, তো তখন কিছু কাছের মানুষজনদেরকে আসলে কাস্টিং করা হয়, যাতে করে যে কোনো ধরনের, হ্যাঁ, যে কোনো প্রবলেম হতে পারে শুটিং এ, যে কোনো কিছু হতে পারে, তো তখন আসলে আন্ডারস্ট্যান্ডিংটা যেন ভালো থাকে, হ্যাঁ, সাপোর্টটা যেন পাওয়া যায়। তো সেই জায়গা থেকে হয়তো আমাকে চিন্তা করেছে, আর এই তো এইভাবেই আসলো। আমি গল্প শুনে তো অবাক, তারপর তো রাজি হয়ে গেলাম, কারণ পুলিশ চরিত্র করা খুব কঠিন। অবশ্যই খুবই টাফ। এবং যেটা আমি বলছিলাম যে আপনি যখন অভিনয় করেন অথবা কোনো চরিত্র করেন, আপনি চেষ্টা করেন যে অভিনয় না, আসলে সেই চরিত্রটা যেমন হওয়া উচিত সচরাচর, খুব বেসিক জীবনে আসলে যেমন হয় সেই বিষয়টিকে আপনি তুলে ধরেন, এবং যে কারণে খুব মনে হয় যে না, এই চরিত্রটি আসলে আপনার জন্যই করা হয়েছে। সো কানাগলি, আপনি যেটা বললেন ইন্ডি সিরিজ, এবং আপনি বললেন যে এই ধরনের কাজ করতে গেলে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি দরকার হয়, যেহেতু একটু প্রোডাকশনটা বেশ ক্রিটিক্যাল ওয়েতে যায়। সো কি কি চ্যালেঞ্জের সম্মুখীন আসলে হতে হয়েছে কাজটি করতে গিয়ে? কাজটি করতে গিয়ে আসলে মানে প্রপার সিরিজের যে বাজেট, সেই বাজেট থেকে তো একটু কম হয় ইন্ডি সিরিজগুলোতে, খুব স্বাভাবিকভাবেই। তো সেই জায়গা থেকে এই কাজটি প্রপার ওয়েতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই চেষ্টা করা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছুই। চ্যালেঞ্জ বলতে মানে ফুল টিমই তো, মানে ক্রু মেম্বার ফুল টিম আমি যদি বলি, তো ওটিটির জন্য বলা যায় একদমই নতুন। সো নতুনদের সাথে কাজ করতে গেলে নানান রকম, মানে শুটিংয়ে তো নানান রকম ঝুট ঝামেলা হতেই থাকে। এগুলোতে আমরা ইউজ টু, এগুলো আমাদের কাছে আর খুব একটা নতুন কিছু না। সো ওই ধরনের প্রবলেম ছাড়া কানাগলিতে আর খুব একটা প্রবলেম হয়নি আসলে। এবং যেটা হয় আসলে, যে কোনো একটা ভালো প্রোডাকশন করতে গেলে কিন্তু বেশ কিছু বাধা পেরিয়েই তারপরে আসলে একটা বেশ সুন্দর একটা ভালো বাজেটের প্রোডাকশনগুলোতেও নানান ধরনের ঝামেলা সমস্যা হয়ে থাকে। আচ্ছা, তো আমরা জানি যে 2023 সালের পরে আপনি স্বইচ্ছায় ব্রেক নিয়েছিলেন। সো ব্রেক নেওয়ার কারণটা কি, এবং তার ব্রেকের পরে আমরা কানাগলিতে আপনাকে পেয়েছি। সো আপনার কাছে কেন মনে হলো ঠিক আছে, ব্রেকটা আমার নেওয়া শেষ হয়েছে, এখন আমি কাজে নামতে পারি? না, আসলে ব্রেক বলতে ওভাবে ব্রেক বলবো না। তার কারণ হচ্ছে আমি আসলে তার আগে ওটিটিতে আমার বেশ কিছু প্রোডাকশন স্ট্রিমিং হয়েছিল, যেগুলো করতে 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 আমি আসলে টায়ার্ডও হয়ে গিয়েছিলাম। সেটা হয়তো অনেকে জানে না, কারণ যার সাথে কাজ হয়েছে সে শুধু
ওই কাজটা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমি তার আগে কাজ করেছি, তারপরেও কাজ করেছি। তো তবে আমারও মনে আছে আমরা যখন লাস্ট আপনার সঙ্গে কথা বলছিলাম, আমরা আসলে কোন কাজটা রেখে কোন কাজটা নিয়ে কথা বলবো সেটা নিয়েও কনফিউজ হয়ে গেছিলাম যে একসাথে এতগুলো কাজের সাথে আপনি জড়িত ছিলেন। হ্যাঁ, সো ওই বছর আমি বলবো 6 মাসে আমার 8টা কাজ বের হয়েছিল 6 মাসে 8টা প্রোডাকশন করতে হয়েছে। ওটিটিতে। সো আমি টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, তারপর একটু রেস্টও নিচ্ছিলাম, তারপর আবার মানে একেবারে আমি যে রেস্ট নিয়েছি তা না, আমি বলবো আমি ফ্যাকরা করেছি, আমি বলবো আমি একটা ফিল্ম করেছি নাদান। সো ওভাবে রেস্টে চলে গিয়েছিলাম সেটাও বলা যায় না, আবার রেস্ট নিয়েছি সেটাও বলা যায়, আবার টুকটাক কিছু কাজও করেছি। মানে স্ক্রিনে আসলে আপনার অ্যাপিয়ারেন্সটা আমরা কম দেখেছি সেই হ্যাঁ, সময়টাতে। হ্যাঁ। আচ্ছা, তো তারপরে কানাগলি যখন আপনার কাছে আসলো, আপনার কাছে মনে হলো আবার আমি কাজ শুরু করি। হ্যাঁ, ওই কানাগলিটাও আমি যখন অনেকগুলো কাজ করেছি একসাথে, ওর মধ্যে তখন কানাগলি করেছিলাম। তো আচ্ছা, কানাগলির পোস্টে 1 বছর একটু টাইম লেগেছিল, কারণ ডিরেক্টর সাহেব আবার দেশের বাইরে ছিলেন, সে আবার দেশের বাইরে ওখানে কাজ করে আচ্ছা, অন্য ইন্টারন্যাশনাল কোনো এক টিমের সাথে, সেখানেও কাজ করে বা কাজ শিখতে যাওয়া, সবকিছু মিলিয়ে পোস্ট, তারপর স্ট্রিমিং কোথায় হবে, 1 বছর 1.5 বছর টাইম লাগে, তারপর ডিসিশন হয় যে এটা অনিয়ারটা আসলে কিভাবে হ্যাঁ। হচ্ছে। আচ্ছা, কানাগলির রেসপন্স কেমন পাচ্ছেন? কানাগুলি যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে, কারণ কালকেও আমি দেখলাম যে অদ্ভুত সিরিজ, এই বছরের মানে বেস্ট থ্রিলার সিরিজ এরকম ভাবে স্ট্যাটাস দিয়েছে। তো আমি চিনি না কাউকেই, কিন্তু তারা সবাই কানাগুলি দেখে আমাকে ট্যাগ করে আসলে লিখেছে। তো আমি বুঝতে পারছি যে যারা দেখেছে, আমি বলবো কানাগুলি 98% পজিটিভ কমেন্টস পেয়েছি, পজিটিভ আচ্ছা, আমি রিভিউ একটা পেয়েছি। কিউরিওসিটি থেকে আমি আসলে একটা প্রশ্ন করতে চাই, যদিও এখনো পর্যন্ত আসলে কানাগলি আমার দেখা হয়নি, আমি দেখবো, কিন্তু আমি জানতে চাইছি এটা কি কোনো সিরিয়াল কিলার কাহিনী বেস করা কোনো কিছু কিনা? হ্যাঁ, মানে যেহেতু পুলিশ ক্যারেক্টার করছে, ইনভেস্টিগেশন গল্প, এবং সেটার উপরেই আসলে টপিক, সো সিরিয়াল কিলিং এটা তো খুব নর্মাল, সেটাকেই খুঁজে বের করা। তো এইটার গল্প এবং স্ক্রিপ্ট যেভাবে সাজানো হয়েছে, এটাই ইন্টারেস্টিং ভাবে সাজানো হয়েছে, যার দরুন মানুষের এটা খুব ভালো টোটাল লাগছে। মানে থ্রু আউট দি শো খুব ইন্টেন্স হ্যাঁ, মোমেন্ট আপনি গুলো শেষ থাকে। মুহূর্ত পর্যন্ত আপনি ধরতে পারবেন না আসলে এটা কি হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে। আচ্ছা, তো যেহেতু আমরাও দেখছি যে কানাগুলি নিয়ে বেশ হাইপড, সবাই বেশ লেখালেখি করছে, দর্শক আপনাদেরকেও আমরা অনুরোধ করব না আসলে, আমার কাছে মনে হয়েছে সিরিজটা অথবা কানাগলিটা আসলে যতখানি ইন্টারেস্টিং, আমরা এই ধরনের ইন্টারেস্টিং শোই আসলে দেখতে চাই, বা এই ধরনের ইন্টারেস্টিং কাজই আমরা দেখতে চাই, আমরা যে পার্শ্ববর্তী দেশের প্রতি খুব বেশি ঝুঁকে যাই, এই ধরনের একটা কাজ হয়েছে কানাগলি, এবং আমরা আশা করছি কাজটি দেখলে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে, এবং আমিও বেশ আগ্রহের সাথে অপেক্ষা করছি যে কখন একটু টাইম বের করতে পারবো কানাগলি দেখবো। তো কানাগলি নিয়ে আমরা কথা বললাম, আমরা চ্যালেঞ্জিং ক্যারেক্টার নিয়ে কথা বললাম। আপনার এই যে ক্যারিয়ার, আজকে যতদিন আমি বলছিলাম মঞ্চ থেকে শুরু হয়েছে, টেলিভিশন, নাটক, তারপরে এখন ওটিটিতে আপনি কাজ করছেন, কোন চরিত্রটা আসলে আপনার কাছে মনে হয়েছে আপনার এই এন্টায়ার ক্যারিয়ারে সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল আপনার ফুটিয়ে তোলার জন্য? আমার জন্য চ্যালেঞ্জিং অনেক গল্পই ছিল। আমি শুরুর দিকে যদি বলতে চাই, গাজী রাকায়েত ভাইয়ের একটা আহ, ছোট গল্প করেছিলাম, আর্টিস্ট মাত্র 2জন ছিলাম, মা ছেলের এক সিনের নাটক। সো ওটা আমি শুরুর দিকে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, এবং অনেক কঠিন একটা প্রজেক্ট ছিল আমার জন্য। আচ্ছা, সো ওটা ওটার কথা বলবো, তারপর লাভ ইন ঢাকার কথা বলবো, ওই চরিত্রটাও করা খুব মানে চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। প্রত্যেকটাই তো আসলে আমার জন্য চ্যালেঞ্জিং, কারণ আমরা তো পরীক্ষার হলে গিয়ে জানি না আমার প্রশ্নপত্র প্রশ্নটা কি কেমন আসবে। হবে। সো প্রত্যেকটা কাজই আসলে চ্যালেঞ্জিং, প্রত্যেকটা কাজই আসলে চেষ্টা করি মনোযোগ দিয়ে এবং পরীক্ষাটা বেস্টটা দিতে, আসলে দেবার। হ্যাঁ, যেন রেজাল্ট ভালো হয়। আচ্ছা, তো আমরা জানি যে আপনার কাছে যখন কোনো একটা স্ক্রিপ্ট আসে, সেই স্ক্রিপ্টে আসলে চরিত্রটা কতখানি আপনি ফুটিয়ে তুলতে পারবেন, অথবা গল্পটা আসলে কতটুকুন ইউনিক, সেটাতে আপনি অবশ্যই নজর দেন। তো স্ক্রিপ্টটা আসার পরে সেই চরিত্রতে নিজেকে ইনডালজ করবার জন্য আপনার কতটুকুন সময় নিতে হয়, বা কিভাবে আপনি প্রিপারেশন নেন? সেটা ডিপেন্ড করে আসলে ওই প্রজেক্টের উপর। আমার সময় যদি না থাকে যে এখনই করতে হবে, সেটাও করি। যেমন মহানগর প্রোডাকশনে আমার আগে থেকে তো স্ক্রিপ্ট বা সময় থাকে না, ইনস্ট্যান্ট দেয়া হয় সিকোয়েন্স, তো তখন ইনস্ট্যান্ট পড়ে মাথায় সাথে নিয়ে সাথে সেটা delivery। সাথে সাথে পারফরমেন্স করতে হয়। আবার অনেক প্রোডাকশনে আগে থেকে সময় পাওয়া যায়,
তো এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করে, মানে আপনি সময় দিলেও আমার জন্য ভালো, না দিলেও হয়তো আহ, আহ, মানে করতে মানে হবে, কিছু নিজের করার বেস্টটা নেই। দিয়ে আসলে হ্যাঁ। করার চেষ্টাটা করেন। আচ্ছা, অনেকেই বলে আসলে এটা চরিত্রের কারণে কিনা, বা আপনি যে চরিত্রগুলো প্লে করেন সেগুলো অনেক সিরিয়াস দেখে কিনা জানি না, অনেকেই বলে যে আপনি বেশ রাগী। এটা আসলে কতটুকুন সত্য? এটার জন্য আমি আমার বাবা মাকে দায়ী করব, কারণ ও, তার মানে আমার আপনি মেনে নিচ্ছেন আপনি রাগী? না, আমি রাগী না, মানে আমার চেহারাটা রাগী রাগী মনে হয়। আমি আসলে মানে আমাকে দেখলে মনে হয় আমি রাগী, কিন্তু আমি অত রাগী না আসলে। এবং আসলে যখন সিরিয়াস কোনো ক্যারেক্টার থাকে সেটাও আপনি এতটাই সিরিয়াসলি প্লে করেন, সেখান থেকে বোধহয় মানুষের, যে বললাম যে আপনি আপনার চরিত্র দিয়ে মানুষের মনে জায়গা করে নেন, এবং তাদের কাছে মনে হয় এটাই বোধহয় তার রিয়েল ক্যারেক্টার আর কি, যখন আপনি করেন। আমার সাবধানে তাকাতে হয়, আমার চোখ বড়র কারণে আমার সাবধানে তাকাতে হয়। একটু মানে 19-20 করে তাকালে মনে হয় আমি একজন ডাকাত তাকিয়ে আছে কারোর দিকে, তো এখনই বোধহয় মারবেন, এখনই বোধহয় আক্রমণ করবেন, এমন কিন্তু কিছু। এরকমটা না। আমি সাবধানে তাকাতে হয়, আমার চোখের কারণে সাবধানে তাকাতে হয়, বুঝে শুনে তাকাতে হয়। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে প্রোডাকশনে যারা কাজ করে আর কি, যারা হেল্প করে অথবা যারা সবসময় সাথে থাকে, তাদেরকে হয়তো বা নর্মালি আপনি কোনো একটা কথা বলছেন বা তারা ভয় পেয়ে গেছে, এমন কিছু? প্রোডাকশনে না, আমার বন্ধু বান্ধব সবার ক্ষেত্রেই, যারা আমাকে চেনে তারা আমাকে বোঝে, যারা আমাকে চেনে না তারা ভুল বুঝবে আমাকে। আমি আচ্ছা। নর্মালি হয়তো তাকে বলছি, কিন্তু আমার অ্যাপ্রোচ বা তাকানোতে মনে হবে যে আমি আসলে তার তার উপর রাগী ক্ষোভ নিয়ে, দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, এগুলো নিয়ে বলছি, কিন্তু আসলে আমি নর্মালি বলছি। আর হয়তো আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমি ঢাকায় বেড়ে ওঠা, তো কুমিল্লার মানুষদের বোধহয় এরকমই স্বভাব, আমি জানি না, হয়তো আমি জিনগতভাবে পেয়েছি। মানে এটা ইন্টেনশনাল কিছু আর না। কি না। আচ্ছা, একটু ছোটবেলায় আমরা ফিরে যাই। ছোটবেলায় অথবা কোন সময়টাতে আপনার কাছে মনে হলো যে আপনি আসলে অভিনেতা হতে চান, অথবা কি হতে চেয়েছিলেন ছোটবেলায় যদি অভিনেতা না হতেন? ছোটবেলায় আমার যখন জ্ঞান হয়, আমি তখন বাবাকে দেখতাম জব করতো, জব শেষে সে থিয়েটার করতো, রিহার্সেল করতো, রিহার্সেল শেষ করে কোনো একদিন হয়তো শো করতো, আমি শো আচ্ছা, আচ্ছা। দেখতাম, বাবার হাত ধরে থিয়েটারে যেতাম, রিহার্সেল দেখতাম, সব ডায়লগ মুখস্থ ছিল, আমিও বাবার হাত ধরে থিয়েটার করা শুরু করলাম। কিন্তু আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি বড় হয়ে অভিনেতা হব, এটাই আমার পেশা হবে, এরকমটা ছিল না। কারণ বাবাকে দেখেছি জব করতে, আবার থিয়েটারও করতে, থিয়েটার থেকে কিছুই পাওয়া যেত না, থিয়েটারে বরং আরো দিতে হয়। তো আমিও ভেবেছিলাম আমারও লাইফ বোধহয় এরকমই হবে, 9 to 5 জব, তারপর সন্ধ্যায় থিয়েটারে তারপর যাওয়া, একটু রিক্রিয়েশন হবে, তারপরে তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া, আবার অফিস যাওয়া, আবার থিয়েটার করা, এইটাই বোধহয় আমারও জীবন এরকমটাই হবে আমি ভেবেছিলাম। মানে স্পেসিফিক এইম অফ লাইফ যেমন থাকে ওরকম কিছু ছিল? মানে আমি অভিনেতা হব এরকমটা ছিল না, কখনোই টার্গেট ছিল না। আচ্ছা। সো সেই জায়গা থেকে অভিনয় থিয়েটার তো চলতোই, খেলাধুলা চলতো, থিয়েটার চলতো, তো ওভাবে টার্গেট করে এরকম কখনো করা হয়নি। অভিনয় করতে ভালো লাগতো এইটুকু জানতাম, থিয়েটার করতে ভালো লাগতো এইটুকু জানতাম। এবং যেহেতু ছোটবেলা থেকেই দেখার এবং বাবার সাথে যাওয়ার সে অভ্যাসটা ছিল, ওখান থেকে আসলে কখন প্রেম হয়ে গেছে বলা যায় না। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় আপনার ক্যারিয়ারে কোন চরিত্রটা আসলে আপনাকে দর্শকদের কাছাকাছি নিয়ে গেছে বা দর্শকদের ভালোবাসা বেশি দিয়েছে? এত বছরের ইয়েতে যতগুলোর মধ্যে অনেক কিছুই হয়েছে, তার মধ্যে আমি যদি মহানগর বলি, মহানগরটা বেশ মানুষজন বেশ পছন্দ করেছে, মানুষজন বিশ্বাস করেছে যে আমি হয়তো এরকম। হ্যাঁ, যেটা আমি বললাম যে কারণে মানুষ মনে করেছে উনি বোধহয় এমনই আসলে, কারণ আপনি এমন ভাবেই চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন। এরকম অনেক প্রোডাকশনই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য মহানগর আমরা বলতে পারি। হ্যাঁ, সেটা শুধু যদি নেগেটিভ কোনো চরিত্র করি তাহলে তাদের কাছে বিশ্বাসযোগ্য বেশি মনে হয়, পজিটিভ চরিত্র করলে কেন যেন বিশ্বাসযোগ্য মনে হয় না। মানে আমি ফিল করি হয়তো বিশ্বাসযোগ্য মনে হয়। তবে এটা কিন্তু সত্যি, আমরা যেটা জানি যে নায়ক প্লে করার চেয়ে ভিলেন প্লে করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং টাফ, এবং সেটাতে বোধহয় দর্শকদের বেশি কাছাকাছি যাওয়া হয়, নেগেটিভলি যাওয়া হয়, বাট যাওয়া যায়। আমার জন্য তো উল্টা, আমার জন্য তো নায়ক প্লে করা বেশি কঠিন ভিলেন প্লে করার থেকে। আচ্ছা, যে কারণে আমি বলছিলাম যে আপনাকে হয়তো বা এটাই এত ভালো যায় এবং আপনি এত ভালোই এটা প্লে করেন, যে কারণে দর্শক ধরে নিয়েছে আচ্ছা উনি বোধহয় এমনই, যে কারণে উনি এত খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলতে পারছে। হ্যাঁ, সেজন্য আমি খুব একটা করতেও চাই না এখন আসলে একটু ভালো চরিত্রের কিছু করতে চাই। আচ্ছা, এমন কি হয়েছে যেহেতু নেগেটিভ চরিত্রগুলো করার কারণে অথবা যেহেতু এই স্পেসিফিক রোলগুলো প্লে করার কারণে আপনি বেশি রেসপন্স পাচ্ছেন এবং মানুষ পছন্দ করছে, আপনার কাছে নেগেটিভ চরিত্রের অফারই বেশি আসছে, এমন কি হচ্ছে কিনা?
আমি মিক্সড করি, আমি অলওয়েজ মিক্সড করি। আমি কোনো এক ধরনের চরিত্র করার পর ওই চরিত্রটা যদি ওই চরিত্রের কাছাকাছি কোনো কিছু পড়ে যায় আমি আসলে অফ রাখি কিছুদিনের জন্য, কারণ মানুষ একটু ভুলে যাক তারপরে হ্যাঁ আবার করা অন্য যাবে। কোনো একটা চরিত্র করি তারপরে হয়তো আবার এটা করা যাবে, এরকমটা করি। আমি একাধারে এটা করছি মানে এরকমটাই করছি এরকম, মানে আমি এই জিনিসটাকে ব্যালেন্স করার চেষ্টা হ্যাঁ করেন। চেষ্টা করি। আচ্ছা, এমন কোনো চরিত্র আছে যেটা করার ইচ্ছে রয়েছে যে ঠিক আছে এই ধরনের একটা চরিত্র বা এই ধরনের কিছু চরিত্র যদি আমি করতে পারি তাহলে আমার মোটামুটি মনে হবে আমার অভিনয়ের ক্যারিয়ারটা মোটামুটি ফুলফিল? না এরকমটা আসলে না, প্রতিদিনই মুডের উপর ডিপেন্ড করে, মুড চেঞ্জ হয়। আজকে হয়তো এই চরিত্রটা করতে মন চায়, কালকে হয়তো আরেকটা চরিত্র করতে মন চায়, পরশু হয়তো আরেকটা চরিত্র করতে মন চায়, মানে ফিক্স থাকে না, এরকমটা হতেই থাকে, প্রতিদিন চেঞ্জ হতে থাকে। প্রতিদিনই হতে থাকে, মুডের উপর ডিপেন্ড হ্যাঁ। করে। আপনার কাজের জীবনে বা কাজের ক্ষেত্রে আপনার সবথেকে বড় ক্রিটিক্স কে? এখন আমার বউ। আচ্ছা, বউর কাছ থেকে কি পজিটিভ ফিডব্যাক বেশি পাওয়া হয় না নেগেটিভ ফিডব্যাক বেশি পাওয়া হয়? ভালো হলে পজিটিভ ফিডব্যাক পাই, খারাপ হলে নেগেটিভ ফিডব্যাক পাই, দুটোই পাই আসলে, মানে ফিক্সড নেই। Depend করে। হ্যাঁ হ্যাঁ, রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি পরীক্ষা কেমন দিলাম। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ভাবির সাথে ঝগড়া হয়েছে তাই বলে সে ইচ্ছাকৃতভাবে আপনাকে আপনার কোনো একটা নাটক অথবা কোনো কাজের কথা খারাপ বলছে, আপনি বুঝতে পারছেন কিন্তু মেনে নিচ্ছেন? না এরকমটা কখনোই হয় নাই, আর এরকমটা হবেও না আশা করছি। আচ্ছা, যখন আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে আপনি আসলে বাস্তব জীবনে এত রাগী কিনা, সো বাস্তব জীবনে ভাবির সাথে ঝগড়াঝাটির সময় কি আপনি এমন চোখ দিয়ে ভয় দেখান কিনা? না আমি এই যে এখন যেভাবে কথা বলছি আমাদের ঝগড়া এরকমই হয়। ভাবি ওইভাবে ঝগড়া করে? ও করে কিনা জানি না, আমি করি এভাবে। আপনি সেফ সাইড খেলছেন এখন, আপনি আসলে বলতে চাচ্ছেন না ক্যামেরার সামনে? না আমরা এইভাবেই কথা বলি, এইভাবেই ঝগড়া করি, এভাবেই ঝগড়া ঝগড়া। এভাবেও করা যায়। এখন আপনার ক্যারেক্টার যারা দেখেছে বা আপনার অভিনয় যারা দেখেছে তাদেরকে যদি আপনি বলেন যে আসলে আমি এভাবে এমন যেভাবে আমি কথা বলছি এভাবে আমি ঝগড়া করি, তাহলে আমার মনে হয় এটা কেউ বিশ্বাস করবে না। এটাকে যদি ওনাদের ভাষায় ঝগড়া ধরা হয় তাহলে এটা ঝগড়া, কিন্তু আমার ভাষায় এটা ঝগড়া না, বোঝানো। কথোপকথন হয়, বোঝানো, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ সমস্যা কোথায়, কি নিয়ে সমস্যা হচ্ছে, এইসব বিষয়ে আলোচনা করতেই পারি। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে সারেন্ডার কে আগে করে? সারেন্ডারের বিষয় নাই, দুজন বুঝে গেলেই, মিউচুয়ালি দুজন হ্যাঁ বুঝে touch up গেলেই করে হবে, ফেলেন। মানে সারেন্ডারেরও কিছু নেই, সরি বলারও কিছু নেই। যে ভুল করেছে সে ভুলটা বুঝলেই আমার চলবে, আমি ভুল করলে আমি ভুলটা বুঝলেই চলবে। আমরা খুব গতানুগতিক যে সম্পর্কগুলো দেখি সেগুলো যদি আপনি যা বলছেন ঠিক এমন ভাবেই সলভ হয়ে যেত তাহলে আমার মনে হয় অনেক সম্পর্কই অনেক ভালো থাকতো। সো যেটা হয় যে এমন কখনো হয়েছে কিনা যে ভাবি রাগ ভাঙাতে হয়েছে বা রাগ ভাঙানো হয়েছে? এরকম তো চলতেই থাকে, এটাই তো জীবন, কিন্তু খুব কম, মানে হয়েছে মাঝে টুকটাক এটা তো তো করতেই হয়েছে, হয়, একটু তো হতেই করতেই হয়। হয়। হ্যাঁ আচ্ছা, এখন একটু আমরা আসি, সেটা হচ্ছে যারা ক্যামেরার সামনে কাজ করে তাদের লাইফস্টাইল, লাইফ অথবা তারা আসলে কি করে ক্যামেরার বাইরে, এটা জানার আগ্রহ আমাদের দর্শকদের সারা জীবনই ছিল, সবসময় ছিল এবং থাকবে। সো জানতে চাই যে নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করার জন্য অথবা মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো রাখবার জন্য কি কি করেন স্পেসিফিক? আমি কি করি, হুম। নিজের সাথে কথা বলি, মানসিক নিজের স্বাস্থ্য ভালো কোথায় রাখার জন্য। নিজের কোথায় ভুল হচ্ছে, নিজের কোথায় ঠিক করতে হবে, কি কি কারেকশন করতে হবে, কিভাবে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, নিজের সাথে কথা বললে অনেক কিছু সলভ হয়ে যায় আমি মনে করি। সো এটা করি, আরো অনেক কিছু করি, এটাও করি আর কি। লুডো আচ্ছা। খেলি। লুডো খেলেন? হ্যাঁ মানে লুডো বলতে ফিজিক্যাল লুডো নাকি মোবাইল? মোবাইলে আচ্ছা আচ্ছা। লুডো খেলি স্ট্রেস নামানোর জন্য, বা যে কোনো গেম হতে পারে সেটা। জাস্ট একটু মাইন্ডটাকে ডাইভার্ট করবার জন্য। হ্যাঁ তারপর সিরিজ দেখি, নানান কাজ পড়ি। আচ্ছা, নিজের কাজ দেখা হয় নাকি সবগুলো? নিজের কাজ একটু কম দেখা হয়, মেজাজ খারাপ হয় বলে। মানে নিজের কাজ দেখে আপনার মেজাজ খারাপ হয়, মনে হয় যে আরেকটু ভালো করতে পারতাম? হ্যাঁ মানে এটা কি করলাম, এটা কিছুই হয় না, এটা কেন আমি এভাবে তাকালাম কেন, এই ডায়লগটা এভাবে কেন দিলাম, এইখানে কেন পজ হলো, অনেক কিছু আর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তো নিজের কাজের থেকে অন্যের কাজ বেশি দেখা হয় কার? আমাদের দেশে এখন যারা কাজ করছেন আগের অথবা নতুন মিলিয়ে কার কাজ বেশি দেখা হয় অথবা কার কাজ দেখে আপনার কাছে মনে হয় যে না এ বেশ ভালো করছে? আমি সবার কাজে টুকটাক
মানে দেখি, চেষ্টা করি, শেখার চেষ্টা করি, প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। ছোট হোক, সে বড় হোক, সে মাঝারি হোক, যেই হোক না কেন, কোনো কিছু নেয়ার হলে আমি ঠিকই সবার কাছে দেখি, দেখে যতটুকু নেয়ার আমি নিয়ে ফেলি। সো আমি ট্রাই করি দেখার। মোটামুটি সব কাজ দেখার, বাইরের কাজও নিশ্চয়ই দেখা হয়? বাইরের কাজই বেশি দেখা হয়। কম্পেয়ার করার জন্য আমাদের কাজের সাথে? না, কম্পেয়ারের জন্য না, ওই যে আমি নিজেকে শেখাই অলওয়েজ, বললাম প্রতিদিন। সো কিছু না কিছু শেখার জন্য, সেটা দেশীয় লোকাল প্রোডাক্ট হোক আর ইন্টারন্যাশনাল মানের প্রোডাক্ট হোক, যেখান থেকে আমার শেখার মানে মনে হবে যে আমি শিখতে পারবো, আমি শিখবো। আচ্ছা, তো অভিনয়ের সাথে আসলে যারা যুক্ত থাকে অথবা যাদেরকে আসলে ব্যাক টু ব্যাক কাজ করতে হয়, যেটা আপনি বললেন যে 6 মাসে আমার 8টা প্রোডাকশন এসেছিল, তখন তো নিশ্চয়ই অনেক ব্যস্ত থাকা হয় এবং আমরা জানি যে আমাদের দেশে শিডিউল যেভাবে চলে, শিফটে কাজ চলে, অনেক সময় লেট নাইট পর্যন্ত কাজ হয়। সো যখন আসলে অভিনয় নিয়ে অনেক ব্যস্ত থাকেন, তখন পার্সোনাল লাইফ কিভাবে ব্যালেন্স করেন? আমি মানে আমার যখন প্রজেক্ট থাকে তখন তো প্রজেক্টেই থাকি, আর যখন প্রজেক্ট থাকে না তখন আমি বাসাতেই থাকি। আমি একদমই বাসা ছেড়ে বের হই না, বা বাসাতে আমার মানে সময় কাটাতে ভালোই লাগে, আমার বাসাতেই থাকি। সো বাসাতে যেহেতু পুরোটা টাইম থাকি কাজ ছাড়া, আর কাজে যখন পুরোটা টাইম থাকি, জিনিসটা তো এমনিতেই ব্যালেন্স হলো। আমি কাজে গিয়ে যদি বাসার টেনশনে থাকি, আর বাসায় গিয়ে যদি আমি কাজের টেনশনে থাকি, তাহলে কোনোটাই ব্যালেন্স হলো না। সো মানে মনোযোগ যখন আপনি যেখানে থাকবেন সে জায়গায় মনোযোগটা প্রপারলি থাকলে ওই কাজটাও ভালো হবে। আবার এই কাজ শেষ, বাসায় মনোযোগটা আপনি প্রপারলি দিলে বাসাটার রেজাল্টও ভালো হবে। সো সবকিছুই ব্যালেন্স হবে। আমার মনে হয় এখন যারা দেখছেন স্ক্রিনের সামনে, স্পেশালি যারা ম্যারিড, তারা ম্যাক্সিমামই আপনার এই যতটুকুন আমরা আজকে জানতে পারলাম ততটুকুন শুনে তারা বেশ হিংসা করবে। সো এটা আসলে খুব আনইউজুয়াল, বা আমরা খুব কমই শুনে থাকি এমন, এবং অবশ্যই এটা খুবই, আমরা বেশ খুশি হলাম এবং অবশ্যই এটা বেশ ভালো যে এই যে ব্যালেন্স করতে পারাটা লাইফটা, আমার মনে হয় এটা আর্টিস্টদেরই বেশি রেসপন্সিবিলিটি, লাইফ ব্যালেন্স করতে পারাটা। এটা করতে পারাটাও একটা ক্রেডিট। সো সেই জায়গায় আপনি উইনার। আচ্ছা, তো কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন আমি করতে চাই। খুব র্যাপিড ফায়ার বলতে আসলে আমরা তো সবাই বুঝি, জাস্ট আপনার সম্পর্কে জানা না জানা কিছু কথা। আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং ব্লু। ব্লু। দিনের কোন সময়টা আপনার সবথেকে বেশি প্রিয়? দিনের সকাল সময়টা একদম সবথেকে বেশি প্রিয়। আচ্ছা, আর যদি কাজ না করা হয় তাহলে কি আর্লি মর্নিং ওঠা হয় না লেট নাইট থাকা হয়? আমার কাজ ছাড়াও আমি তাড়াতাড়ি আর্লি মর্নিংই মানে ওঠার ট্রাই করি, কারণ আমার যখন কাজ থাকে তখন আমার এত আর্লি কল থাকে যে তখন উঠতে আমার খুব সমস্যা হয়। এই জন্য আপনি ব্যালেন্স করেন আসলে? আমি সব প্রতিদিনই আর্লি উঠে আমি অভ্যাস করে রাখি, যাতে করে শুটিং এর সময় কখনোই সমস্যা না হয়। বাহ, এটাও একটা টিপস আমরা জেনে রাখলাম। আচ্ছা, অনেকে বলে প্রথম দেখায় ভালো লাগা বা ভালোবাসা, সেটা যে কোনো কিছুর প্রতি হতে পারে, মানুষও হতে পারে, অন্য কোনো জিনিসের প্রতিও হতে পারে, সেটা আপনি বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। আচ্ছা, খাবার ভিতর কোন ধরনের খাবার বেশি পছন্দ? বাংলা ফুড। আচ্ছা, এবং যদি কখনো অপশন থাকে বাসায় থাকা অথবা ঘুরতে যাওয়া, কোনটা চুজ করবেন? ঘুরতে যাওয়া চুজ করবেন। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে প্রিয় থাকে না, ট্রাভেল মেট থাকে, সেটা কাকে নেবেন? বউ অবশ্যই সবসময় ওই থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা একটু জানতে চাই। সোশ্যাল মিডিয়াটা আমরা জানি যে করোনার পরপর, আমার কাছে মনে হয় পার্সোনালি, করোনার পরপর আমরা খুব বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি সোশ্যাল মিডিয়ার প্রতি, এবং সোশ্যাল মিডিয়াতে ইদানিং আমার কাছে মনে হয় যে পজিটিভ জিনিসের থেকে নেগেটিভ জিনিসগুলো আমাদের সামনে অনেক বেশি আসে, সেটা আমাদের রিলেটেড হোক অথবা আমাদের রিলেটেড না হোক, এবং সেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপর পড়ে, আমাদের মানসিক যে অবস্থা সেটার উপর পড়ে। সো এই যে বিভিন্ন ধরনের অবক্ষয় অথবা যেটা আসলে আমার সাথে ম্যাচ হচ্ছে না, সেগুলো কিভাবে কন্ট্রোল করেন? এগুলো আমার কিভাবে ঠিক রাখেন? ইয়েতে পেজে আসে না। আসে না বলতে আমি ওগুলো এমন ভাবেই সেটিং করা যে ওগুলো আমার পর্যন্ত আসবে না। হয়তো বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে ভাইরাল কোনো কিছু চলছে, আমি হয়তো জানি না, আমার যেহেতু পেজে আসেনি, সো তখন ওদের কাছ থেকে আড্ডায় বা কোনো কিছুতে কথার মাধ্যমে হলেও আমি জানতে পারি যে এখন ভাইরাল কোনো একটা কিছু চলছে, যেটা আমি হয়তো 2-3 দিন পরে জানছি, যেটা 2-3 দিন আগেই হয়তো আর সবাই জেনে যাচ্ছে। তো আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ আমার যেগুলো পছন্দ না সেগুলো আমার পর্যন্ত পৌঁছাবে না, সেইটুকু রেস্ট্রিকশন দেয়া আছে। বাহ, মানে এই যে
ফিল্টার করতে পারাটা এটাও আসলে অনেক বড় একটা বিষয়, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক বড় একটা বিষয়। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর অনেক প্রশ্ন বাকি ছিল, সেটা নিয়ে হয়তো বা আমরা অন্য কোনো একদিন গল্প করব। আবারও নতুন কোনো কাজ যখন আসবে তখন আমরা সেটি নিয়ে গল্প করতে করতে আরো অজানা অনেক কিছু জেনে যাব, ঠিক আজকের মতো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য। এটিএন বাংলা এবং লাইফ ইন বিউটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য এবং আপনার আপকামিং যে কাজগুলো আছে তার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। আমার জন্য দর্শক দোয়া করবেন, এইটুকুই বলবো। ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি। আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠান আপনাদের বেশ ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের কাছে স্পেশালি আমি রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের এনভায়রনমেন্ট থেকে শুরু করে আমাদের আশেপাশের অবস্থা বেশ নাজুক, আপনারা চেষ্টা করবেন আপনি আপনার সন্তান এবং আপনার পরিবারের সকলকে নিয়ে সুরক্ষিত থাকবার এবং পজিটিভ থাকবার। আল্লাহ হাফেজ।